নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, আজকে আমরা আলোচনা করব 26,000 চাকরি বাতিল মামলার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো এসএসসি মামলার অর্ডার কপিতে কি নির্দেশ দিয়েছেন, তো অর্ডার কপি অলরেডি প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। তো অর্ডার কপিতে কি রয়েছে এবং বিচারপতি কি নির্দেশ দিয়েছেন অর্ডার কপিতে, এবং পৃথকীকরণ কি আদৌ সম্ভব কিনা, তো সে বিষয়ে বিচারপতি কি নির্দেশ দিয়েছেন, তো সম্পূর্ণ তথ্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো হয়তো বন্ধুরা ভিডিওটি একটু বড় হতে পারে, তো ভিডিওটি বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, অর্ডার কপিটি যে প্রকাশিত হয়েছে, অর্ডার কপিতে কিন্তু অনেক কিছু তথ্য রয়েছে, 24টি পেজের অর্ডার কপি, ঠিক আছে। তো আজকে সম্পূর্ণ তথ্য আলোচনা করতে চলেছি, ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখুন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অর্ডার কপি ডিটেলস সম্পূর্ণ দেওয়া রয়েছে। আইটেম নাম্বার 34-এ উঠছিল ওই দিন, ঠিক আছে। তো তারপর আপনাদের কোড নাম্বার 1, তারপরে এসএলপি নাম্বার এখানে দেওয়া রয়েছে, তারপর সেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তারপর রয়েছে আপনাদের পিটিশন ফর স্পেশাল লিভ টু অ্যাপিল, আপনি দেখতে পাচ্ছেন এখানে নাম্বার রয়েছে, এসপি নাম্বার দেওয়া রয়েছে। তারপর এখানে ফাইনাল জাজমেন্ট, কোর্টে যেটা জাজমেন্ট ছিল ফাইনাল জাজমেন্ট, তো ফাইনাল জাজমেন্ট ডেট রয়েছে, অর্ডার ডেট দেওয়া হয়েছে 22/4/24, এবং ডাব্লিউপি নাম্বার এখানে রয়েছে 306649/2016। তো পাসড বাই দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। তো কলকাতা হাইকোর্টের জাজমেন্ট যেটা ছিল 22/4/24 তারিখে দেওয়া হয়েছিল। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পিটিশনার্সের তরফ থেকে এখানে দেওয়া রয়েছে। তার বৈশাখী ভট্টাচারিয়া, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেসপন্ডেন্ট। তারপর চলে আসছে নেক্সটে, এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইএ নাম্বার দেওয়া রয়েছে, তো সম্পূর্ণ ডিটেলস রয়েছে এখানে, আইএ নাম্বার এসএলপি নাম্বার দেওয়া রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আইএ নাম্বারের ভর্তি রয়েছে। তো টোটাল 24 পেজ রয়েছে। তো আশা করি আপনারা জানেন যে এই কেসের সঙ্গে কিন্তু প্রচুর কেস কিন্তু রয়েছে, আরও মেন কেসের সঙ্গে প্রচুর কেস জড়িত রয়েছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, এসএলপি নাম্বার, ডাই নাম্বার, সম্পূর্ণ তথ্য রয়েছে এখানে। তো আরও কেস রয়েছে। দেন চলে আসছে নেক্সট ডেট। তো ডেট আপনারা দেখতে পাচ্ছেন 15/1/25, মানে গত 15/1/25 তারিখে কিন্তু হিয়ারিং হয়েছিল। দিস ম্যাটার্স ওয়ার কল্ড ফর হিয়ারিং টুডে। তো গত 15/1/25 তারিখে কিন্তু হিয়ারিং হয়েছিল। তো কোরাম আপনারা দেখতে পাচ্ছেন, অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার। তো দুজন বিচারপতি বেঞ্চে কিন্তু গত 15 তারিখে হিয়ারিং হয়েছিল। ফর পিটিশনার পক্ষ থেকে কে ছিলেন এখানে ডিটেলস রয়েছে। প্রশান্ত ভূষণ অ্যাডভোকেট, শামীম আহমেদ অ্যাডভোকেট আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে পিটিশনার পক্ষ থেকে কিন্তু অ্যাডভোকেটের নাম রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ অ্যাডভোকেটের নাম, প্রচুর অ্যাডভোকেট রয়েছে। তো তারপর রয়েছে আপনাদের এখানে ফাউন্ডার্সের অ্যাডভোকেট রয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচারিয়া, তারপর আপনাদের সুদীপ্ত দাশগুপ্তা, বিক্রম ব্যানার্জি। এখানে রেসপন্ডেন্টের তরফ থেকে কিন্তু অ্যাডভোকেট রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই দেখবেন সম্পূর্ণ অর্ডার কপিটি ডাউনলোড করে ডেসক্রিপশন বক্স চেক করুন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে সরাসরি আপনারা এই অর্ডার কপিটা ডাউনলোড করতে পারেন অফিসিয়াল সাইট ভিজিট করার পর। তারপর এখানে কোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে রিলিজড অন 27/01/25 at 2 PM, ঠিক আছে। তো আর কিছু কিন্তু কোনো রকম অর্ডার কপিতে নেই, জাস্ট শুধুমাত্র একটা নেক্সট ডেট রাখা হয়েছে। নেক্সট ডেট যেটা আপনাদের রিলিজড আপনারা দেখতে পাচ্ছেন 27, তো 27/1/25 তারিখ নেক্সট ডেট রাখা হয়েছে, 2 PM আপনাদের হিয়ারিং হবে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফ্লোয়িং অর্ডার আপনারা দেখতে পাচ্ছেন। তো 27/1/25 তারিখে নেক্সট ডেট এখন দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন 24 পেজের এইটা অর্ডার কপিতে বিশেষ কিছু নেই, জাস্ট শুধুমাত্র এখানে আই নাম্বার দেওয়া রয়েছে, এখানে এসপি নাম্বার রয়েছে, যে সকল কেস জড়িত, তো কেসের সম্পূর্ণ ডিটেলস রয়েছে, এবং আপনাদের নেক্সট ডেটের যেটা ডেট রয়েছে, নেক্সট যেটা হিয়ারিং ডেট রাখা হয়েছে সেই ডেট কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এবার যদি আমরা বলি যে গত 15 তারিখে কি হয়েছিল, তো এটু যেটা আমরা আলোচনা করতে চলেছি, অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমেই যেটা আপনাদের রয়েছে, এটা কেস ছিল আপনাদের কলকাতা হাইকোর্টের। তো কলকাতা হাইকোর্ট যেটা রায় দিয়েছিল যে 26,000 চাকরি বাতিল, ঠিক আছে। নন টিচিং স্টাফ ছিল এখানে, কিছু আপনাদের টিচার্স ছিল। তো এখানে গ্রুপ সি, গ্রুপ ডি এবং আপনাদের টিচার্স ছিল, এখানে প্রায় 26,000 চাকরি ছিল, ঠিক আছে। তো বেঞ্চ আপনাদের এখানে সিজেই খান্না এবং আপনাদের জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ ছিল, দুজন বিচারপতি বেঞ্চ, ঠিক আছে। তো হাইকোর্টের তরফ থেকে কিন্তু রায় ছিল যে 26,000 চাকরি বাতিল। তারপর সরকার কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, এবং দুজন বিচারপতির কিন্তু আন্ডারে কিন্তু এটা হিয়ারিং হয়, ঠিক আছে। তো তারপর গত 15 তারিখে কিন্তু অ্যাডভোকেট প্রথমত আপনাদের দুষ্যন্ত দেব কিন্তু বলেছিলেন যে দেয়ার ইজ নো অ্যাকচুয়াল ইনকোয়ারি, এভরিথিং ইজ ডান
অন দ্য বেসিস অফ দ্য স্টেটমেন্ট অফ পঙ্কজ বনসাল। তো এখানে কিন্তু অ্যাডভোকেট দুষ্যন্ত কিন্তু বলেছিলেন যে দেয়ার ইজ নো অ্যাকচুয়াল ইনকোয়ারি, এটা কিন্তু অ্যাকচুয়াল ইনকোয়ারি না, এভরিথিং ইজ ডান, ঠিক আছে, সব কিছু হচ্ছে যেটা আপনাদের দ্য বেসিস অফ দ্য স্টেটমেন্ট পঙ্কজ বনসালের যেটা স্টেটমেন্ট ছিল সেটা হিসাবে কিন্তু সব কিছু হয়েছে ক্লিয়ার, ঠিক আছে। তারপর যেটা আপনাদের আবারও কিন্তু বলেন যে অ্যাডভোকেট দুষ্যন্ত দেব কিন্তু বলেন যে অ্যাপিয়ার্স ফর টাইপ সি এমপ্লয়িজ, করেন যে টাইপ সি এমপ্লয়িজের জন্য, ঠিক আছে। তো আবার কিন্তু দেব কিন্তু বলেন যে ই ফর এ লং টাইম all these petitioners moved the High Court only after the detailed exercise of the selection was complete, তো সেটা সিলেকশন কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো দেব কিন্তু আবারও বলেন যে টেক্স দ্য বেঞ্চ হিজ রিটেন সাবমিশন, তো রিটেন সাবমিশন কিন্তু বেঞ্চে যেটা হয়েছে দেওয়া হয়েছে, তো সেটা কিন্তু দেব কিন্তু বলেন যে উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 4 years টু দ্য satisfaction of all concerned. Our families will be ruined based on this casual inquiry. Yes, learned judge may have views of the politics in the state, but to order for a full-scale inquiry by CBI and saying everything is wrong. তো যেটা উনি বলতে চাইছেন যে 4 বছর চাকরি করছেন ওনারা বর্তমানে, ঠিক আছে। তো ফ্যামিলি এই চাকরির সঙ্গে জড়িত, বাট একটা অর্ডারে যেটা আপনার সিবিআই ইনকোয়ারি করা হয়েছিল সেটা থেকে চাকরি বাতিল হয়, যেটা এভরিথিং ইজ রং, ঠিক আছে। তারপর উনি বলেন যে দ্য হাইকোর্ট হ্যাজ রিয়েলি নট আন্ডারস্টুড হোয়াট সিবিআই টোল্ড দ্য হাইকোর্ট। তো যেটা উনি বলেন যে হাইকোর্ট কিন্তু বুঝতে পারেনি যে সিবিআই যেটা বলতে চাইছিল, ঠিক আছে। তো তারপর আরও কিন্তু বলেন যে দ্য ওএমআর সিট ওয়ার নট ইলিগালি সিজড, ফর্চুনেটলি দ্য সিবিআই ফিল্ড অন honest affidavit before the high court, nobody care to see it. তো তারপর উনি কিন্তু আরও বলেন যে উই ক্যান নট বি ডেমড অন দিস এভিডেন্স, উই হ্যাভ রাইট টু লাইফহুড অন দ্য এভিডেন্স রিলেটেড আপন দ্য হাইকোর্ট। তো তারপরে কিন্তু রোয়াদকে বলেন যে অ্যাপিয়ার্স ফর সাম টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ। তো রোয়াদকে কিন্তু টিচিং এবং নন টিচিং স্টাফের অ্যাপিয়ার্স করেন, ঠিক আছে। তো উনি বলেন যে ইন অল কেসেস দ্য ওয়েটিং প্যানেল ইন 1 year, it expire in all cases in 19. We are those in main panel selected, we were not part of the waiting panel. তো যেটা রোজকে বলতে চাইছেন যে দ্য কেসেস ওয়েটিং প্যানেল যেটা আপনার ছিল 1 বছরে, তো ইট এক্সপায়ার, সেটা এক্সপায়ার হয়েছিল কেসেস 19-এ। তো উই আর দোজ মেন প্যানেলের সঙ্গে সিলেক্ট করা হয়েছিল, ঠিক আছে। তো উই আর নট পার্ট ফর ওয়েটিং প্যানেল, তো এটা আপনাদের ওয়েটিং প্যানেল থেকে না, ঠিক আছে। তো তারপর আজকে যেটা আমরা বলতে চাইছিলেন যে ইফ ইউ ডোন্ট হ্যাভ এ রেফারেন্স পয়েন্ট দেয়ার ইজ নো এগেন্স সেইং দ্যাট দিস কপি ম্যাচ দ্যাট 3 hard disks were found 22 with Bansal. Much after NISA was gone, after results, the factum of finding these hard disks were no the SC when it order a remand on. তো আরও কিন্তু উনি বলেন যে কাইন্ডলি নোট প্যারা 6-9 which said that the issue of admissibility of what was sued to Bansal was crucial and DB will not look into it. তো এটা কিন্তু উনি বলেন যে কাইন্ডলি নোট প্যারা 6-9 কথা কিন্তু উনি বলছেন, ঠিক আছে। তো আরও বলেন উনি যে দ্য ডিস্কস ওয়ার সেন্ট টু CFSL হায়দ্রাবাদ বাই CBI, দে ওয়ার রিটার্নড দেন সেন্ট টু CSFSL কলকাতা, দ্য রিপোর্ট হ্যাজ নট কাম অ্যান্ড দ্য হাইকোর্ট হ্যাজ গিভেন এ জাজমেন্ট উইদাউট দ্যাট রিপোর্ট, দ্য DB order suffer from fatal flaw in not flowing the remand order by দিস কোর্ট। তো উনি কিন্তু বলতে চাইছিলেন যে তো যে হার্ড ডিস্কটি আপনাদের CFSL এর হায়দ্রাবাদ পাঠানো হয়েছিল, তো সেটা কিন্তু রিটার্ন হয়েছে, সেন্ড করেছে CFSL কলকাতায়, ঠিক আছে। তো সেটার কথা কিন্তু উনি বলেন। পর উনি আরও বলেছিলেন যে ইন লেটেস্ট রিপোর্ট অফ CBI ইন 3rd সাপ্লিমেন্টারি চার্জশিট এ নিউ ম্যাটেরিয়াল কামস আউট, এ হার্ড ডিস্ক ফ্রম নীলাদ্রি দাস, দ্য কারেন্ট এমপ্লয়ি অফ Bansal. The hard disk is apparently of the same exam. This is investigation, not final proof. তো এটা যেটা উনি বলতে চাইছিলেন যে লেটেস্ট রিপোর্ট CBI যেটা ছিল 3rd সাপ্লিমেন্টারি চার্জশিটে, ঠিক আছে। তো নিউ ম্যাটেরিয়াল কাম ছিল, তো হার্ড ডিস্ক যেটা নীলাদ্রি দাস থেকে উদ্ধার করা হয়েছিল এমপ্লয়িজ, ঠিক আছে, Bansal। তো হার্ড ডিস্ক যেটা আপনাদের ছিল যেটা সেম এক্সামে ছিল, ঠিক আছে, যেটা ইনভেস্টিগেশনের, তো এটা কিন্তু ফাইনাল প্রুফ না, ঠিক আছে।
তো তারপর চলে আসছি নেক্সটে, উনি কিন্তু আরও বলতে চাইছিলেন যে অনলি 152 টেম্পার্ড ওএমআর অ্যাজ আপনাদের অপোজ দ্য 4000, তো বিফোর দ্য হাইকোর্ট অ্যাজ পার দ্য নিউ হার্ড ডিস্ক ফ্রম নীলাদ্রি দাস। তো এটা আপনাদের বলেছিল যে উনি বলতে চাচ্ছিলেন যে 152 টেম্পার্ড, ঠিক আছে, ওএমআর, এবং অপোজ যেটা ছিল অপোজ আপনার ছিল 4000, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে, আরও কিন্তু উনি বলতে চাইলেন যে ইজ দিস ম্যাটেরিয়াল অন হুইচ ইউ পিপল। তারপর এই কথাটি বলার পর তো সিজিআই কিন্তু বললেন যে ইটস নট জাস্ট দিস ম্যাটেরিয়াল, ইটস ওভারঅল ম্যাটেরিয়াল, স্ক্যান্ড কপিস আর রিভিলিং সো মেনি থিং। তো তারপর যে রোহাতকে বললেন যে দ্য অরিজিনাল আর নট অ্যাভেলেবল, তো অরিজিনাল কিন্তু অ্যাভেলেবল নেই, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সট ডে, রোহাত কিন্তু আরও বললেন দিস ফাইন্ডিং অফ ম্যানিপুলেশন ক্যান নট বি কনক্লুসিভ, থাউজেন্ড অফ ফ্যামিলিজ সাফারিং অ্যাট দ্য ইনস্ট্যান্স অফ এ পিটিশনার হু টুক দ্য এক্সাম অ্যান্ড ফেল্ড। তারপর অ্যাডভোকেট কিন্তু প্রশান্ত ভূষণ কিন্তু বললেন যে ফর আপনাদের আনটেন্টেড ক্যাটাগরি থেকে উনি বলছেন, ঠিক আছে। তো দ্য হাইকোর্ট causes all selections in this case even assuming Bansal hard disk is correct copy that CBI itself has separated manipulated from marks from non-manipulated marks. কপিল সিম্বল কিন্তু বললেন যে আনটেন্টেড ক্যাটাগরি থেকে যে দ্য সিবিআই হ্যাজ ইটসেলফ ফাউন্ড হোয়াট ইজ ম্যানিপুলেটেড, এ ব্ল্যাঙ্ক সিট কেসেস হ্যাজ বিন ইনভেস্টিগেটেড, র্যাঙ্ক জাম্পিং ইনভেস্টিগেটেড। তো উনি কিন্তু কপিল সিম্বল বললেন আনটেন্টেড ক্যাটাগরি থেকে দ্য সিবিআই হ্যাজ ইটসেলফ ফাউন্ড, তো ম্যানিপুলেটেড এ ব্ল্যাঙ্ক সিট, তো ব্ল্যাঙ্ক সিট পেপার যারা ছিল তো ইনভেস্টিগেট করেছিল, ঠিক আছে, জাম্পিং এবং আপনাদের ব্ল্যাঙ্ক ওএমআর সিটে কিন্তু ইনভেস্টিগেট করেছিল সিবিআই, ঠিক আছে। তারপর সিব্বল কিন্তু আরও বলেন ইফ অরিজিনাল ওএমআর আর নট ফাউন্ড হাউ ডু ইউ অ্যাজুম দ্যাট দ্য আদার সিট আর অলসো ম্যানিপুলেটেড, যদি অরিজিনাল ওএমআর সিট না পাওয়া যায় তাহলে কিভাবে আদার সিট ম্যানিপুলেটেড। তারপর আরেকজন অ্যাডভোকেট বললেন সাদ্দান ফারাসাত ফর আনটেন্টেড এমপ্লয়িজ থেকে, তো গ্রুপ গ্রুপ সির হয়ে বললেন যে ওয়ান অফ দ্য পারসনস টেকিং ইন্সপেকশন সেড দ্য ওএমআর ওয়ার নট দেয়ার হ্যাজ উইল ম্যাচ ইফ দ্য কন্টেন্ট অফ দ্য ফাইল ইজ সেম হ্যাজ ওয়ার। অ্যাডভোকেট রয়েছেন, তো গত 15 তারিখে কিন্তু সবাইকে সুযোগ দেওয়া হয়েছিল, এখানে টেন্টেড আনটেন্টেড ক্যাটাগরি সবাইকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল নিজের বক্তব্য রাখার। তো মনিকা গুরুস্বামী কিন্তু আনটেন্টেড ক্যাটাগরি থেকে বলেছিলেন, ঠিক আছে। তো এখানে 3 লাখ পার্সন গিভ দ্য এক্সাম, 3 লাখ পার্সন কিন্তু এখানে এক্সাম দিয়েছিল, অফ হুইচ 10 ট্রেনিং হিজ 183 ফর ক্লাসেস 9, 10 এবং 9, 10, 3, 9 ফর 11, 12 ছিল ইন এজ ক্যাটাগরি দ্যাটে। তো আশা করি আপনারা বুঝে গেছেন। তো গত 15 তারিখে সবাইকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল কথা বলার, ঠিক আছে। তো সব পক্ষ থেকে কিন্তু শোনা হয়েছে, চিফ জাস্টিস কিন্তু সব পক্ষ থেকে কিন্তু শুনেছেন, যারা যোগ্য প্রার্থী রয়েছেন, যারা অযোগ্য প্রার্থী রয়েছেন, যারা অযোগ্য শিক্ষক রয়েছেন, যারা অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডি রয়েছেন, তো সব পক্ষ থেকেই কিন্তু গত 15 তারিখে শোনা হয়েছে। কিন্তু বন্ধুরা একটা কথা, তো সিজিআই চিফ জাস্টিস কিন্তু এক কথা বারবার বলছেন যে সেগ্রিগেশন কীভাবে করা সম্ভব, যোগ্য অযোগ্য বাছাই কীভাবে সম্ভব সেটা নিয়ে কথা বলতে, ঠিক আছে। কিন্তু আবার কিন্তু যে আগে থেকে যে আলোচনা হয়েছিল গত একদিন কিন্তু প্রচুর শোনা হয়েছিল, সারাদিন কিন্তু হিয়ারিং হয়। তো একই কিন্তু কথা কিন্তু ওই দিনে কিন্তু বলছেন, গত 15 তারিখে কিন্তু ওই দিনে কিন্তু বলেছেন সেম কিন্তু একই কিন্তু কথাবার্তা গত 15 তারিখে কিন্তু ওনারা বললেন সব পক্ষ থেকেই, ঠিক আছে। যেটা শোনার কথা সেটা কিন্তু শোনানি হয়নি, যেটা মেন পয়েন্ট যে যোগ্য অযোগ্য বাছাই কীভাবে সম্ভব সেই বিষয়ে কিন্তু কথা বলার কথা বলছিলেন চিফ জাস্টিস, কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো রকম কথাবার্তা হয়নি। সে আগের যে সব কথাবার্তা হচ্ছিল, যে বক্তব্য আগে পেশ করা হয়েছিল, যে ডকুমেন্টস আগে সাবমিট করা হয়েছিল আগে থেকে, তো সেইগুলো নিয়েই কিন্তু আলোচনা করেছে গত 15 তারিখে, ঠিক আছে। তো আসলে বন্ধুরা এটা আসলে কি হবে পরবর্তীতে সেটা আশা করি আপনারা বুঝে গেছেন। যদি আইন কানুন সব দিক থাকে ঠিক থাকে, ঠিক আছে, তবে কিন্তু আশা করা যায় প্যানেল থাকছে না, ঠিক আছে, প্যানেল কিন্তু থাকছে না, কারণ যোগ্য অযোগ্য বাছাই কীভাবে সেই বিষয়ে কিন্তু কেউ কোনো রকম কথা বলেনি। একটা এই পয়েন্ট আছে যে এই উপর ভিত্তি করে যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব এই বিষয়ে কিন্তু কোনো রকম কেউ কথাবার্তা বলেনি, ঠিক আছে। শুধু জাস্ট এর আগে যে আলোচনা করা হয়েছিল শুধু আগের কথাবার্তাই কিন্তু তুলে ধরছেন, গত 15 তারিখে কিন্তু তুলে ধরেছেন, ঠিক আছে। তো হাইকোর্টে কিন্তু এই কথাটাই বারবার বলেছেন যে যোগ্য অযোগ্য কীভাবে বাছাই করা সম্ভব সেই বিষয় নিয়ে কথাবার্তা বলতে, ঠিক আছে। তো হাইকোর্টে কিন্তু অনেকবার বলেছিলেন যে এসএসসি পর্ষদ এবং রাজ্য সরকার সব পক্ষ থেকে কিন্তু বলেছিলেন যে যোগ্য অযোগ্য বাছাই কীভাবে করা সম্ভব সেই বিষয়ে কিন্তু একটা
সঠিক তথ্য জমা দিতে পেশ করতে, কিন্তু কোনো রকম সঠিক তথ্য পেশ করতে পারেনি কোর্টে, তার জন্য কিন্তু প্যানেলটিকে বাতিল করা হয়েছে। তো সেম হয়তো একই রায় থাকবে, রায় হাইকোর্টে যেটা রায় সেই রায়টাই কিন্তু আশা করা যায় বহাল থাকবে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় আগামী 27 তারিখে। তো যখন নতুন আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।